আসসালামু আলাইকুম। যারা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরীক্ষাটির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 সালের গোলাপ যে অংশটা ছিল সেটার সাধারণ জ্ঞানের যে ক্লাসটা, সেটা আজকে আমরা সলিউশন করব। আপনারা জেনে থাকবেন যে কোনো নিয়োগ পরীক্ষারই ভালো করার জন্য বা সেই নিয়োগ পরীক্ষাতে টেকার জন্য তার বিগত সালের যে প্রশ্নগুলো সেগুলো সলিউশন করার কোনো বিকল্প নাই, এবং যে প্রতিষ্ঠান পরীক্ষা নিবে সেই প্রতিষ্ঠানের যে প্রশ্নগুলো সেগুলো আপনাকে সলিউশন করতে হবে। যদি বুয়েট পরীক্ষা নেয় তাহলে বুয়েটের বিগত সালের প্রশ্নগুলোও দেখতে হবে অন্যান্য পরীক্ষার। যদি পিএসসি নেয় তাহলে পিএসসি অন্য পরীক্ষাগুলোর কি প্রশ্ন কিভাবে আসলে কোশ্চেন করতেছে সেটা দেখতে হবে। পাশাপাশি ওই পরীক্ষার বিগত প্রশ্ন, যেমন এই প্রধান শিক্ষক পরীক্ষাটার বিগত প্রশ্নগুলো অলরেডি 12 সালের সলিউশন এবং 9 সালের অনেকগুলো পার্টের সলিউশন আমি দিয়েছি। তো আজকে আমরা সাধারণ জ্ঞান সলিউশনটা করব। এই পরীক্ষাটা যেহেতু পিএসসি নেবে, পিএসসির অন্যান্য যে আপনার পরীক্ষা নেয়, যেমন ব্যক্তিগত কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্স এবং আপনার 10ম গ্রেডের যে সমস্ত আপনার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এই ধরনের যে কোশ্চেনগুলো নেয় সেগুলোও কিন্তু আপনাকে সলিউশন করতে হবে। তাইলে আপনি বুঝতে পারবেন যে পিএসসি কোন প্যাটার্নে পরীক্ষা নেয়। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা পিডিএফ অলরেডি আছে আপনার পিএসসির যে রিসেন্ট জব সলিউশন, পাশাপাশি এই প্রধান শিক্ষকের বিগত সালের জব সলিউশন, এটা নিয়ে। তো এই পিডিএফটা আমরা আজকে সলিউশন করব। আপনারা চাইলে এই পিডিএফটা আসলে পারচেস করে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এই পিডিএফটা নিলে আপনারা এখান থেকে দেখুন হেল্পলাইনে আপনারা যে কোনো সময় আসলে এখান থেকে ক্লিক করে আপনাদের যে কোনো সমস্যা আপনারা কি সলিউশন করতে পারবেন। তো এটা আমি একটু জাস্ট দেখাই দিই আসলে কিভাবে সলিউশনটা করবেন। দেখুন এখানে আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি জাস্ট এখানে কোনো একটা কোশ্চেন আপনি বুঝেন না, এখানে বলা আছে হেল্পলাইন 24/7, কোনো প্রশ্ন না বুঝলে সমাধান পেতে আপনি এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করুন, এখানে ক্লিক করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা আপনি নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার যে প্রশ্ন সমস্যা সেই প্রশ্নের স্ক্রিনশট আপনি এখানে দিবেন, দিয়ে কোনো মন্তব্য থাকলে দিতে পারেন, না থাকলে না দিবেন, সমস্যা নেই, সাবমিট করে দিবেন। দিলে কিন্তু এটা অলরেডি আমাদের কাছে চলে আসবে এবং আমরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে এটার সলিউশন আপনাকে পাঠিয়ে দেবো এবং আপনাকে এটা হোয়াটসঅ্যাপের সাথে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো পাশাপাশি এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলোর কিন্তু ভিডিও ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে। ভিডিও ক্লাসটা কীভাবে পাবেন দেখুন, এখানে যে সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মীর যে আমি একটা দেখাচ্ছি, তো এটা দেখুন এখানে ক্লিক করুন। এই পার্টটার কিন্তু টোটাল ভিডিও কিন্তু যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই পার্টটা বা এই যে 2022 সালের ইংলিশের যে পার্টটা, সেই পার্টটার কিন্তু আপনি এখানে ভিডিও ক্লাস পেয়ে যাবেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করুন, দেখুন এখানে চলে আসবে এই যে আপনার ইংরেজি প্রস্তুতি, ঠিক আছে, টোটাল পার্টের ইংরেজি প্রস্তুতি। এটা আপনি যদি এখান থেকে ভিডিও দেখে এটা ক্লিয়ার করে নিতে পারেন। তো আমরা আজকের যে পার্ট আছে, আজকের যে আছে সেটা আমরা শুরু করি, চলুন। তো আমাদের 2009 সালে যে প্রশ্নটা এসেছিল সাধারণ জ্ঞান অংশ, এটা হচ্ছে যে প্রথম কোশ্চেনটা আমরা একটু দেখি যে প্রথম কোশ্চেনটা আসলে কি এসেছিল বা কি ছিল। এবং এটা দেখুন যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে আসলে কি বলা হয়? যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে আপনার নিয়ত বায়ু, ঠিক আছে, এটা উত্তর হবে নিয়ত বায়ু। আপনারা চাইলে প্রতিটা প্রশ্নের এখান থেকে ব্যাখ্যা দেখে নিতে পারেন, যে বিস্তারিত দেখুন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখুন আমার এই প্রশ্নের টোটাল বায়ু প্রবাহ নিয়ে যত প্রশ্ন চাকরি পরীক্ষায় আসে, যত গুরুত্বপূর্ণ পরীক্ষা সব কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এই যে নিয়ত বায়ু প্রবাহ দেখছেন, নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে পৃথিবীর উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয় থেকে সারা বছর একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এবং অন্যান্য বায়ু প্রবাহ নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসে, মৌসুমী বায়ু, সমুদ্র বায়ু, স্থানীয় বায়ু কি, ঠিক আছে, এগুলো সম্পর্কে আপনারা এখানে ব্যাখ্যা পেয়ে যাবেন। তো আমরা চলে যাই দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান কত? পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান হচ্ছে আপনার, আমরা জানি যে উপকূলে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের সময়ের ব্যবধান কত। আচ্ছা, উপকূলে দুটি সময়ের ব্যবধান হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 12 ঘন্টা পরপর হচ্ছে আপনার এক একটা কি হয়, 12 ঘন্টা পরপর হচ্ছে এক একটা জোয়ার হয়, ঠিক আছে, উপকূলে বা দুইটা জোয়ারের মধ্যবর্তী যে সময় সেটা হচ্ছে 12 ঘন্টা, অর্থাৎ যে ক নাম্বার যে উত্তরটা আছে সেটা হবে এখানে। আচ্ছা, এখানে ক নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা চাইলে যে এই জোয়ার ভাটা সম্পর্কে আরও যে সমস্ত কোশ্চেন আসলে চাকরির পরীক্ষায় আসে সেগুলো আমরা এখান থেকে সলিউশন করে দিতে পারি। যে বিস্তারিত দেখুন, যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমার চলে আসবে এই যে জোয়ার ভাটা এবং আমাবস্যা পূর্ণিমার যে বিষয়গুলো সেগুলো এখানে সুন্দরভাবে কিন্তু চলে আসবে। জোয়ার ভাটা কেন হয়, চাঁদ সূর্যের ইয়া কী ছিল, এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। তেজ কটাল কি, তারপরে ভরা কটাল কি, হ্যাঁ, এই যে আপনার তেজ কটালের চাঁদ সূর্য পৃথিবী কোন অবস্থায় থাকে, একই সরলরেখায় অবস্থান করে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। সেগুলো আপনাকে এখান থেকে পড়ে ফেলতে হবে সুন্দর করে। যদি আপনি দেখুন যে এখানে চিত্র দেয়া আছে যে আপনার অমাবস্যাতে আসলে সূর্য, চন্দ্র এবং পৃথিবী একই সরল রেখায় থাকে, আর পূর্ণিমাতে হচ্ছে আপনার পৃথিবী মাঝখানে থাকে, চন্দ্র এবং সূর্য পৃথিবীর দুই পাশে অবস্থান করে।
ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা আচ্ছা, একটা জোয়ারের পর ভাটা আরেকটা ভাটার সৃষ্টি হয়, একটা জোয়ারের পর আরেকটা ভাটার সৃষ্টি হয় হচ্ছে আপনার 6 ঘন্টা 13 মিনিট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আর এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে দুইটি পরপর দুটি জোয়ার, অর্থাৎ একটা জোয়ার একটা ভাটা তারপরে জোয়ার তারপরে ভাটা, তার মানে একটা জোয়ার একটা ভাটার মধ্যবর্তী সময় 6 ঘন্টা 13 মিনিট এবং আপনার দুটি জোয়ারের মধ্যবর্তী সময় হচ্ছে প্রায় 12 ঘন্টার মতো। তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান কোনটি? সামাজিক কাঠামো ঠিক রাখতে গেলে, সমাজ ব্যবস্থা সুন্দরভাবে চলতে গেলে অবিচ্ছেদ্য কাঠামো হচ্ছে আপনার মূল্যবোধ। সূর্য ও অন্যান্য গ্রহের উচ্চতা পরিমাপক যন্ত্র কোনটি? এটা হচ্ছে সেক্সট্যান্ট। আপনারা চাইলে এখান থেকে এই যে এই পরিমাপক যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্র সম্পর্কে এখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন। বিস্তারিত যে পরিমাপক যন্ত্র, যতগুলা পরিমাপক যন্ত্র আছে, আবহাওয়া জলবায়ু সম্পর্কিত যন্ত্র, ব্যারোমিটার, অ্যানোমিটার, হাইগ্রোমিটার, রেইন গ্যাস। রেইন গ্যাস হচ্ছে বৃষ্টি, ব্যারোমিটার হচ্ছে বায়ু প্রবাহ, অ্যানোমিটার হচ্ছে বাতাসের গতিবেগ নির্ণয়, হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা নির্ণয় করে। এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষা আসে, ঠিক আছে। তারপরে এখান থেকে ধরুন এই যে ফেদোমিটারটা পরীক্ষায় আসে, এটা উচ্চতা, সমুদ্রের উচ্চতা। ক্রোনোমিটারটা আসে, সমুদ্রের জাহাজ সঠিকভাবে যে সময় গণনা করে সেটা, ঠিক আছে। সিসমোগ্রাফটা কিন্তু পরীক্ষায় আসে, এখানে ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করার জন্য ব্যবহৃত হয়। তারপর হচ্ছে অল্টিমিটার, এই যে উচ্চতা পরিমাপক নির্ণায়ক যন্ত্র, প্রচুর যন্ত্র। এই যে সেক্সট্যান্ট, দেখুন সেক্সট্যান্টটা হচ্ছে কি, সূর্য এবং অন্যান্য গ্রহের কৌণিক উচ্চতা মেপে জাহাজের অবস্থান অক্ষাংশ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। এই ধরনের আপনি চাইলে এখান থেকে প্রতিটা কোশ্চেনের ব্যাখ্যা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা। তো এই পিডিএফটার মধ্যে থাকবে হচ্ছে বিগত সালের প্রধান শিক্ষক নিয়োগের বিগত সালের যে সমস্ত প্রশ্ন সেগুলা, পাশাপাশি পিএসসির রিসেন্ট জব সলিউশন, এভাবে করে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ এবং ভিডিও ক্লাস সহ আপনারা পাবেন। পাশাপাশি আপনারা পাবেন হচ্ছে 24 ঘন্টা হেল্পলাইন। ওকে, 24 ঘন্টা হেল্পলাইন পাবেন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো প্রশ্নের যে কোনো সমাধান আপনারা পেয়ে যাবেন। তো আমরা চলে যাই পরবর্তী যে কোশ্চেন আছে সেটাতে। পরবর্তী কোশ্চেনটা কি আছে? ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে? ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে হচ্ছে আপনার 6 ডিসেম্বর 1971। একই দিনে ভুটানও বাংলাদেশকে স্বীকৃতি দেয়, কিন্তু ভুটান হচ্ছে আগে দেয়, ভারত হচ্ছে পরে দেয়। আমি এখান থেকে বিস্তারিত দেখি, বিস্তারিত দেখলে এখানে দেখবেন যে বাংলাদেশের স্বীকৃতিদানকারী দেশ কে, কখন স্বীকৃতি দিচ্ছে, সমস্ত ডিটেল এখানে আছে, ঠিক আছে। কোন দেশ এবং কোন মহাদেশ, উত্তর আমেরিকা কবে দিছে, আপনার পাকিস্তানের স্বীকৃতি কবে দিছে, এবং মুসলিম যে দেশগুলা এগুলা কে কবে দিছে, ঠিক আছে। সো এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। এগুলা কিন্তু আপনাকে জাতিসংঘ কবে আমাদের স্বীকৃতি দিছে, এগুলো আপনারা এখান থেকে বিস্তারিত পড়ে ফেললে আপনাদের এই সম্পর্কিত যে টপিক পড়া কিন্তু হয়ে যাবে। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে খন্দকার মুস্তাক আহমেদ, যিনি কিন্তু আওয়ামী লীগ থেকে আসলে দাবি করা হয়, এবং এটা আসলে এক প্রকার সত্যই যে বঙ্গবন্ধু হত্যায় তিনি জড়িত ছিলেন, এই খন্দকার মুস্তাক আহমেদ, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চাইলে এই যে অস্থায়ী সরকার সম্পর্কে, মুক্তিযুদ্ধকালীন যে অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার, এইটা সম্পর্কে আপনারা এখান থেকে ডিটেল পড়ে ফেলতে পারেন। যদিও এটা এখন আসলে অতটা ইম্পর্টেন্ট না, তারপরে বলা যায় না, যেহেতু মুক্তিযুদ্ধ বিষয় আপনার মুক্তিযুদ্ধ রিলেটেড টপিকসও আসতে পারে। 2004 সাল পর্যন্ত সংবিধান সংশোধন করা হয়েছে কতবার? 2004 সাল পর্যন্ত সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? আমরা যদি একটু বিস্তারিত দেখি, দেখুন সংবিধান এ পর্যন্ত সংশোধন হয়েছে 17 বার, ঠিক আছে। এখন পর্যন্ত এই 2026 সাল পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে 17 বার। এখানে সংবিধান নিয়ে সমস্ত প্রশ্ন আছে। সংবিধানের পটভূমি কি, মৌলিক গঠন কোন, কতগুলা ভাগ আছে, তফসিল কতগুলা, প্রস্তাবনা কতগুলা, এবং 11টি যে ভাগ সেগুলা, ঠিক আছে। এবং গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো দেখুন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো যেগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলা, এই যে এখানে 27 নাম্বার এটা কিন্তু আসে পরীক্ষায়, 19 নাম্বার এটা পরীক্ষায় আসে, 29 নাম্বার এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সংশোধনী। দেখুন সংশোধনী হচ্ছে 17 বার সংশোধনী হয়েছে। এখন 2004 সাল পর্যন্ত কতবার হয়েছে আমরা দেখি। এই যে দেখুন 2004 সাল পর্যন্ত 14 বার সংশোধিত হয়েছে, ঠিক আছে। এবার 2004 সালের পরে এসে 3 বার সংশোধন হয়েছে, অর্থাৎ টোটাল এখন পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে। এখন এখানে পঞ্চদশ সংশোধনীটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2011 সালে হয়েছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল। এখানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে দিছিল। এটা কিন্তু রিসেন্টলি এই গতকালকেই হাইকোর্ট থেকে আসলে রায় আসছে যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা এবং গণভোটের যে ব্যবস্থা এটা হচ্ছে পুনরায় বহাল থাকবে সংবিধানে, ঠিক আছে। অর্থাৎ এই সংশোধনের একটা অংশ হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার পুনরায় আপনার কি করা হয়েছে, নিয়ে আসা হয়েছে।
তো এটা আসলে মনে রাখতে হবে। এবং তত্ত্বাবধায়ক সরকার কবে আসছিল, 13তম যে সংশোধনী ছিল সেই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। 15 সংশোধনীতে আওয়ামী লীগ সরকার সেটা আবার কি করে ব্যান করে দেয় বা এটা বাদ করে দেয়। এখনো কিন্তু আবার এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকেই আসলে এটার উদ্যোগ নেওয়া হয় এবং গতকালকে রায় বলা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট সংবিধানে বহাল থাকবে। কে জাতীয় সংশোধনের আছে যেটা, এটাতে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 14 বার। ঠিক আছে। কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতিকে, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল কতবার? বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে অর্থাৎ 71 সালের আগ পর্যন্ত ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল 4 বার। 71 সাল দিয়ে হচ্ছে 5 বার। এটা আমরা বিস্তারিত দেখি, বিস্তারিত দেখলে দেখবেন একদম মুঘল আমল থেকে সব পেয়ে যাবেন এখানে। এই যে বা মুঘল সুবাদার ও বাংলার ইতিহাস, কে কে আসলে বাংলায় কতবার রাজধানী, প্রথম রাজধানী হয় 1610 সালে। এটা কে পরিবর্তন করে? সেটা হচ্ছে নিয়ে আসছে আপনার ইসলাম খান চিস্তি। উনি প্রথম হচ্ছে আপনার এই যে জাহাঙ্গীরের প্রিয়পাত্র, সম্রাট মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয়পাত্র, উনি কিন্তু বাংলার এই ঢাকা শহরকে 1610 সালে যখন ঢাকাকে বাংলার রাজধানী করে তখন এই জাহাঙ্গীরের নাম অনুসারে, সম্রাট জাহাঙ্গীর নাম অনুসারে তিনি এর নামকরণ করেন হচ্ছে জাহাঙ্গীরনগর। এবং উনি ছিলেন হচ্ছে একজন মুঘল আপনার সুবেদার। তো এই জাহাঙ্গীরনগরে যে নামদায় বাবাদের দমন করে, এখানে টোটালটা এখানে দেখুন এই আপনার 12 বই কি বলে মুঘল সুবাদার যারা সেই সম্পর্কে আছে। পাশাপাশি এই যে রাজধানী 1610 সালে প্রথম হয়, 1660 সালে মীর জুমলা করে, 1905 সালে বঙ্গভঙ্গ রদের ফলে হয়। এরপর 1947 সালে যখন ভারত ভাগ হয় তখনও আবার বাংলাদেশকে আসলে ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়। এরপর 1971 সালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে ঢাকাকে বাংলাদেশের রাজধানী করি। তো এর আগ পর্যন্ত কিন্তু 4 বার হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়। এখানে ডিটেল আছে, আপনারা চাইলে ওরা ডিটেলটা পড়ে ফেললে এই রিলেটেড যত টপিক আছে পড়া হয়ে যাবে। তো এইভাবে করে কিন্তু আসলে প্রস্তুতি নিতে হয়, কারণ বিগত সালে যা আসছে, যে সমস্ত প্রশ্ন আসছে, শুধুমাত্র ওই প্রশ্নটা পড়লে যে আপনার পড়া হয়ে যাবে ব্যাপারটা এমন না। ওই রিলেটেড যে টপিকগুলো আছে, যে তথ্যগুলো আছে, সমস্ত তথ্যগুলো আপনাকে জানতে হবে। এরপরে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি, চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে কবে? এই যে একটু আগে কিন্তু দেখাচ্ছিলাম যে চন্দ্র সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে। চন্দ্র সূর্য পৃথিবীর এক পাশে অবস্থান করে হচ্ছে আপনার আমাবস্যার তিথিতে। ঠিক আছে। এবং এই যে একটু আগে আমরা একটা চিত্র দেখতেছিলাম, চলুন আবার একটু দেখে আসি যে জোয়ার ভাটা এবং হচ্ছে আমাবস্যা পূর্ণিমা, যেটা যে আমাবস্যা পূর্ণিমা আমরা যে একটা চিত্র আছে দেখছিলাম না, চন্দ্র এবং এখানে প্রশ্ন কি, চন্দ্র এবং সূর্য পৃথিবীর এক পাশে আপনার কখন আসে? দেখুন এই যে আমাবস্যা, আমরা চিত্র দেখি, আমাবস্যা চন্দ্র, এই যেটা হচ্ছে চন্দ্র এবং এটা হচ্ছে সূর্য। তো চন্দ্র সূর্য পৃথিবীর এক পাশে চলে আসে না আমাবস্যার তিথিতে। আর চন্দ্র এবং সূর্য পৃথিবীর দুই পাশে থাকে, উভয় ক্ষেত্রে কিন্তু সরল রেখায় থাকে। এটা কিন্তু একটা সরল রেখা। আমাবস্যাতেও চাঁদ সূর্য পৃথিবী সরল রেখায় থাকে, আপনার পূর্ণিমাতেও চাঁদ সূর্য পৃথিবী সরল রেখায় থাকে। কিন্তু চন্দ্র এবং সূর্য পৃথিবীর এক পাশে চলে আসে হচ্ছে আপনার আমাবস্যাতে, এবং চন্দ্র এবং পৃথিবীর দুই পাশে চলে যায় হচ্ছে আপনার কিসে, পূর্ণিমার তিথিতে। ঠিক আছে। এভাবে করে আপনারা এখান থেকে পড়ে ফেলতে পারেন। এরপরে হচ্ছে এশিয়ার কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়? পরিচলন বৃষ্টি হচ্ছে আপনার এই যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এই মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এশিয়ার একদম মধ্যভাগে অবস্থিত, এবং সেখানে সারা বছর হচ্ছে সূর্য লম্বভাবে কিরণ দেয়। সূর্য লম্বভাবে কিরণ দেওয়ার ফলে সেখানে আসলে আপনার পানি বেশি বাষ্পীভূত হয় এবং মেঘ জমাট হয়, এবং সেখানে সারা বছর একটা বৃষ্টি চলে, পরিচলন বৃষ্টি চলে। প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় কোথায়? আচ্ছা, এই গেম সম্পর্কে কিন্তু একটু পড়াশোনা করতে হবে। প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম যে সাব গেমস এটা অনুষ্ঠিত হচ্ছে কাঠমান্ডুতে। এটা হচ্ছে নেপালের কাঠমান্ডু। আমরা জানি যে নেপালের কাঠমান্ডু হচ্ছে আপনার রাজধানী, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। এখানে হচ্ছে প্রথম এই সাব গেমসটা অনুষ্ঠিত হয়। মাড়ি দিয়ে পুজ ও রক্ত পড়ে কোন ভিটামিনের অভাবে? মাড়ি দিয়ে পুজ ও রক্ত পড়ে হচ্ছে আপনার কোন ভিটামিনের অভাবে? মাড়ি দিয়ে পুজ, আপনার এখানে কিন্তু ভিটামিন সম্পর্কে জানতে হবে এখন। ঠিক আছে, যে ভিটামিন কত প্রকার ভিটামিন আছে, কি কি আছে, আপনার ভিটামিন এ হচ্ছে এর উৎস কি, এই টোটাল ব্যাখ্যা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, মাড়ি দিয়ে রক্ত এবং পুজ পরে হচ্ছে আপনার ভিটামিন সি এর অভাবে। কোথায় গেল? মাড়ি দিয়ে রক্ত এবং পুজ পরে কোন ভিটামিনের অভাবে? মাড়ি দিয়ে রক্ত এবং পুজ পরে হচ্ছে আপনার ভিটামিন সি এর অভাবে। আমরা ভিটামিন সম্পর্কে একটু দেখি বিস্তারিত ব্যাখ্যা। দেখুন যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে সমস্তগুলা ভিটামিন, যতগুলা ভিটামিন আছে, ভিটামিনের প্রথমে পরিচিতি কে উৎপন্ন করছে। এবং ভিটামিন এর কাজ কি? দৃষ্টিশক্তি ভালো রাখে। তারপরে হচ্ছে উৎস কোথায়, আমরা ভিটামিনের কোথায় পাবো? প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় হচ্ছে আপনার এই যে গাজর, মিষ্টি কুমড়া, ডিমের কুসুম, পাকা আম, পেঁপে, এগুলাতে। হ্যাঁ, ভিটামিনের অভাবে কি হয়? রাতকানা রোগ হয়। এটা হচ্ছে মেইন, রাতকানা রোগ, ত্বকের রুক্ষতা দেখা দেয়। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কি হয়? এর উৎস কোথায় এবং কিভাবে? এগুলো পরীক্ষায় আসে যে ভিটামিন বি কমপ্লেক্স কোথায় পাওয়া যায়।
ঠিক আছে, এটা এই যে আপনার কলিজাতে পাওয়া যায়, আপনি থাকতে পারে, দুধ ডিমে পাওয়া যায়। এবং এর কাজ কি, এটা ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে আসলে কি কাজ করে, পাশাপাশি অভাবে কি হয়, বেরি বেরি রোগ হয়, রক্তশূন্যতা হয়। এই যে ভিটামিন সি এর অভাবে দেখুন কি হয়, দাঁত এবং মাড়ি শক্ত রাখে, অর্থাৎ দাঁত এবং মাড়ির যে সমস্যা সেটা ভিটামিন সিতে হয়। এটা আমরা কোথায় পাই? আমলকি, লেবু, কমলা, পেয়ারা, টমেটো। এর অভাবে স্কার্বি রোগ হয়, মাড়ি ফুলে যায়, রক্তপাত হয়। ঠিক আছে, এভাবে করে আপনারা ডিটেইল ভিটামিন সম্পর্কে এখান থেকে পড়ে ফেলতে পারবেন। এরপরে আসি আল্ট্রাসোনিক তরঙ্গ কি। আল্ট্রাসোনিক তরঙ্গ হচ্ছে শব্দের চেয়ে আসলে বেশি কম্পাঙ্ক, যার শ্রাব্য শব্দের কম্পাঙ্ক থেকে বেশি কম্পাঙ্কের তরঙ্গ, সেটা হচ্ছে আল্ট্রাসোনিক তরঙ্গ। এই যে আল্ট্রাসোনোগ্রাম যেটা আমরা করি, এটা কিন্তু এক প্রকার শব্দ দিয়ে এই আপনার যে চিকিৎসার বা টেস্টটা আছে সেটা কিন্তু করা হয়। এটা প্রচুর পরিমাণে শব্দ উৎপন্ন হয়, সেখানে শব্দের মাধ্যমে এটা আসে। আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহার করা হয়? আগে মার্কারি ব্যবহার করা হতো, এখন আসলে সিলভার ব্যবহার করা হয়। ঠোঁটের কোন ও মুখের চারদিকে ফেটে যায় কেন? এটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে। এই যে ব্যাখ্যা দেখুন, এখান থেকে আপনারা আবার সেই ভিটামিনের চ্যাপ্টারে চলে যাবেন, ভিটামিন এখান থেকে দেখে ফেলতে পারবেন যে ভিটামিন কোন ভিটামিনের অভাবে কী হয়। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। এখানে যদি আপনি ব্যাখ্যা দেখুনে ক্লিক করেন, তাহলে এখানে জাতিসংঘ নিয়ে যত কোশ্চেন আসে, চাকরির পরীক্ষা আসার মতো তথ্য, সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন। এই যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠা হয়েছে, মূল উদ্যোক্তা কে ছিল, কবে সনদ স্বাক্ষরিত, সদর দপ্তর কোথায়, এবার প্রধান অঙ্গ সংগঠন কি কি আছে, হ্যাঁ, সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা এখান থেকে জাতিসংঘ রিলেটেড সমস্ত কিছু এখানে পড়ে ফেলে, যে জাতিসংঘ বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে, কততম সদস্যপদ, ঠিক আছে, টোটালটা এখানে আছে। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় হচ্ছে আপনার 10 এপ্রিল 1971। এটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়। এবং 17 এপ্রিল হচ্ছে আপনার এই যে মুজিবনগর সরকার, সেটা হচ্ছে শপথ গ্রহণ করে। তো আমরা এখান থেকে বিস্তারিত দেখুন, যদি যাই বিস্তারিত দেখি, বিস্তারিত এখান থেকে আপনারা টোটালটা পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। তো আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে কি আছে? বাংলার 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? তিনি 1943 সালে আসলে একটা ম্যাডোনা 43 নামে একটা ছবি আঁকছিল, এই জয়নুল আবেদিন উনি, ঠিক আছে, দুর্ভিক্ষের উপরে ম্যাডোনা 43, সেই ছবিটা খুবই ভাইরাল হয়েছিল এবং সেটা খুবই আপনার ফেমাস একটা ছবি, সে দুর্ভিক্ষের ছবি এঁকে। তো উনি আসলে হয় কি বলে বিখ্যাত হয়। তো আমরা এখান থেকে যদি ব্যাখ্যা দেখি যাই, তাহলে বাংলাদেশের যে চিত্রশিল্পীগুলো আছে, যে বাংলাদেশের চিত্রশিল্পী ও চিত্রকর্ম, সেগুলো সম্পর্কে ডিটেল চলে আসবে। জয়নুল আবেদিন ওনার জন্মটর্ম সম্পর্কে, এই যে দুর্ভিক্ষ চিত্রমালা যেটা, ঠিক আছে, এটা 1943 সালের উপরে কি করে 50-এর মতান্তর যেটা হয় 43 সালের যে দুর্ভিক্ষ, সেটার উপর আসলে আঁকে। এবং এখানে ম্যাডোনা 43 এই ছবিটার নাম ছিল, ম্যাডোনা 43। সো এটা একে উনি কি আন্তর্জাতিক খ্যাতি পায়, ঠিক আছে, মনপুরা 70, নবান্ন, এরপরে হচ্ছে পটুয়া কামরুল হাসান, এরপরে আমাদের আরও যে এস এম সুলতান, ঠিক আছে, এরপরে অন্যান্য যে সমস্ত আছে তারা, এই যে মুস্তফা মনোয়ার, এই মুস্তফা মনোয়ারকে বাংলাদেশের পাপেটম্যান বলা হয়। মুস্তফা মনোয়ার কিন্তু রিসেন্টলি মৃত্যুবরণ করছে, এই সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে। গত 29শে জুন উনি মৃত্যুবরণ করছে, এই মুস্তফা মনোয়ার। ওনার হচ্ছে জন্ম ছিল 1935 সালে এবং উনি হচ্ছে পুতুল নাচের জনক, ঠিক আছে। এই মুস্তফা মনোয়ার একজন চিত্রশিল্পী, তিনি পুতুল নাচের জনক এবং তাকে পাপেটম্যান বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখন যে কোনো প্রশ্নের পরীক্ষার জন্য, আসলে রিসেন্ট পরীক্ষাগুলোর জন্য আসতে পারে। এরপরে হচ্ছে 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতিকে। 1997 সালে যে আমাদের একটা শিক্ষানীতি প্রণয়ন হয়, সেই শিক্ষানীতি প্রণয়নের গঠিত যে সভাপতি, সেই সভাপতি আসলে কে ছিলেন? এখানে সভাপতি ছিলেন শামসুল হক, ঠিক আছে, এই যে 1 নম্বরে আছে এটা শামসুল হক। তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের 2009 সালের আপনার প্রধান শিক্ষক সরাসরি যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষায় আসা যে আপনার প্রশ্ন সাধারণ জ্ঞান যে অংশটুকু, সেই অংশটুকুর আসলে সমাধান। তো আপনারা চাইলে এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এবং এটা হচ্ছে সেখান থেকে আপনারা এটা পারচেস করে নিতে পারেন এবং প্রতিটা কোশ্চেনের যে ব্যাখ্যা এবং সলিউশন সহ আপনারা এখান থেকে পেয়ে যাবেন, শুধুমাত্র একটা পিডিএফ এর মাধ্যমে। আপনারা এখানে আসলে অন্য কিছু দরকার নেই, তো আপনারা এটা পারচেস করে নিতে পারেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন। আমরা আসলে নেক্সটে কোনো একটা পিএসসি রিসেন্ট জব সলিউশন নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।